জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের গৃহে যদি কোনো অসুস্থ ব্যক্তিও থাকে, তাহলে সন্ধ্যার সময় তাকে তুলে বসিয়ে রাখবেন। আমি এই কথাটা প্রথমেই বলে শুরু করছি, কারণ সন্ধ্যার সময় কিছু ভুল গৃহের মধ্যে যদি হয়ে যায়, তাহলে সেই গৃহে মা লক্ষ্মী খুবই চঞ্চল হয়ে থাকেন। অনেক সময় দেখা যায় গৃহ ত্যাগও করে দেন। তাই সন্ধ্যার সময় আপনাদেরকে বলি এই জিনিসগুলোর কথা, কখনোই এগুলো যেন ভুল না হয়ে যায়। সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেবার একটা নির্দিষ্ট সময় আছে। সূর্য অস্ত চলে যাবার পর ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে সন্ধে দেখাতে হয়। অনেক অধিক রাত্রে সন্ধ্যা দেখাতে নেই, তাহলে তার কোনো ফল পাওয়া যায় না। তাই বলে ক্ষতি কিছু হয় না, কিন্তু আপনি প্রতিদিন যে দেবতাদের উদ্দেশ্যে সন্ধ্যা দেখাচ্ছেন, সেই কাজটা সম্পূর্ণ হয় না। সন্ধ্যার সময় ঘরের দক্ষিণ দিকের দরজা খোলা রাখবেন না। সন্ধ্যার সময় অবশ্যই তুলসী মঞ্চের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। সন্ধ্যার সময় তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করলে ভালো। তুলসী মঞ্চের সামনেই শঙ্খটা রেখে যদি সেই শঙ্খের ধ্বনি করেন, সব থেকে শুভ জানবেন। কারণ সন্ধ্যার সময় ভগবান শ্রীহরি সকলের গৃহে ভ্রমণ করেন। তাই যার গৃহে উনি ঢোকেন, সেখানে দেখেন যে তুলসী মঞ্চে সন্ধ্যাবাতি জ্বলছে কিনা। আর যদি ওই সময় ওই মুহূর্তে আপনি তুলসী মঞ্চে বাতি দেবার পর শঙ্খধ্বনি করেন, তাহলে আপনার গৃহে নারায়ণ প্রবেশ করবেই। এবার আপনাদেরকে বলি, সন্ধ্যার সময় কিছু জিনিস যেগুলো গৃহ থেকে কাউকে দিয়ে দিতে নেই। যেমন সন্ধ্যা হয়ে যাবার পর, সূর্য অস্ত চলে যাবার পর চাল, তারপর নুন, চিনি, দুধ, ক্ষীর, ছানা, আটা, ময়দা, এরকম ধরনের সাদা জিনিসগুলো সূর্য অস্ত চলে যাবার পর ভুলেও গৃহ থেকে বের করে অন্য কারোর হাতে দিয়ে দেবেন না। কেউ যদি আপনাকে ধার চায়, তাকে কিনে দিন, কিন্তু আপনার রান্নাঘরের জিনিস ভুলেও দেবেন না। এতে চরম দারিদ্রতা আপনার গৃহে প্রবেশ করবে। দেখবেন আপনার ভাঁড়ার সদা সর্বদা শূন্য হয়ে থাকবে। সন্ধ্যার সময় চৌকাঠের উপরে দাঁড়াবেন না বা বসবেন না। আর আপনাদেরকে তো প্রথমেই বলেছি যে সন্ধ্যার সময় যদি গৃহে কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা নিজেদের কোনো কারণে শরীর খারাপ, সন্ধ্যার সময় শুয়ে থাকবেন না। অসুস্থ ব্যক্তিকেও সন্ধ্যার সময় একটু বসিয়ে দিতে হয়। সূর্য অস্ত চলে যাবার পর গৃহের মহিলা পুরুষ যে কাউকেই শুয়ে থাকতে নেই, বিছানায় শুয়ে থাকতে নেই। এতেও কিন্তু চরম 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 দারিদ্রতা, অর্থ কষ্ট, দৈনন্দিন যন্ত্রণা ভোগ করতে হয়। কখনো শুয়ে থাকতে নেই। সন্ধ্যার সময় নখ কাটতে নেই। সন্ধ্যার সময় চুল আঁচড়াতে নেই। সন্ধ্যার সময় সিঁদুরও পরতে নেই, মহিলাদের উদ্দেশ্যে বলছি। ঠিক সন্ধ্যার সময়, সেই সময়টা এই কাজগুলো ভুলেও করতে নেই। অনেক সময় দাঁত বিশেষ করে মেয়েরা আমি দেখেছি এই নখ দাঁত দিয়ে কাটে। তো এটাও কিন্তু করতে নেই। এটা শুধু সন্ধ্যা বলে নয়, কোনো সময়তেই এটা করতে নেই।
সন্ধ্যার সময় চুল খুলেও রাখতে নেই। সন্ধ্যার সময় সাবান, সেন্ট, পাউডার, পারফিউম এরকম ধরনের কোনো জিনিসও সন্ধ্যার সময় ব্যবহার করতে নেই। অবশ্যই সন্ধ্যা বাতি যখন দিচ্ছেন, সকালে যে বাতিটা পুজো করেছেন, যে প্রদীপটা পুজো করেছেন, সেই প্রদীপের তেল সলতে হয়তো রয়ে গেছে, ওই তেল সলতেই আবার সন্ধ্যার সময় জ্বালিয়ে দিচ্ছেন, এটাও করতে নেই। আপনারা সলতে তেল ফেলে দিয়ে ভালো করে প্রদীপটাকে মুছে নতুন করে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালান। আমাদের কিছু কিছু জায়গায় বহু টাকা পয়সা খরচা হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ভীষণ কার্পণ্যতা এসে যায়। এই একটু সামান্য জিনিস, এটা নষ্ট করতে গেলে আমাদের ভীষণ মায়া আসে, কিন্তু এটা যে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে সেটা আমরা জানি না। আর না জানার কারণে আমাদের আমাদের এই ভুলগুলো হয়ে যায়, আর আমাদের গৃহে মা লক্ষ্মী নারায়ণ এসেও চলে যায়, থাকে না। কখনোই এটা করতে নেই। একটা দেশলাই কাঠি দিয়ে একটা প্রদীপ জ্বালাতে হয়, একটা প্রদীপ জ্বালালেন, বা ধূপ যখন জ্বালাবেন আবার একটা দেশলাই কাঠি জ্বালান। এই সামান্য সামান্য জিনিসে ভীষণ কার্পণ্যতা, এতে কিন্তু ভীষণ ক্ষতি হয়। এবার আপনাদেরকে বলি, সন্ধ্যার সময় আপনারা কাউকে টাকা পয়সা দেবেন না। কাউকে ধার দেওয়া বা এমনকি ঋণ শোধ করা, মনে করুন কোনো তাগাদাওয়ালা আপনার বাড়িতে সন্ধ্যার সময় এসেছে, আপনার কাছ থেকে টাকা চাইছে, আপনি হয়তো তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, চাইতে এসেছে, কিন্তু সন্ধ্যার সময় তাকে দেবেন না। একটু বসিয়ে রাখুন, সন্ধ্যা হয়ে যাক, আপনি সন্ধ্যাবাতি দিয়ে দিন, সন্ধ্যার সময় পেরিয়ে যাক, একটু বসিয়ে রাখুন, তারপর তাকে দিন, কোনো অসুবিধা নেই। সন্ধ্যার সময় টাকা নিয়ে বাজারে যাওয়াটাও কিন্তু খুব ভুল কাজ। সন্ধ্যার সময় গৃহ থেকে টাকা পয়সা নিয়ে বাজার করতে যাওয়া, বা সন্ধ্যার সময় যখন সন্ধ্যা দেখানো হয় তখন কোনো গৃহের মানুষকে বাইরে চলে যেতে নেই। গৃহে থাকতে হয় 5 মিনিট 10 মিনিট, যদি গৃহের মধ্যে থাকা হয় তাতে অসুবিধে কি আছে? সন্ধ্যা দেখানো হয়ে যাক, শঙ্খধ্বনি হয়ে যাক, তারপর 5 মিনিট পর যাবে। সন্ধ্যার সময় যদি কেউ বাড়িতে চলে আসে আর এসেই যদি পালাই পালাই করে, তাকে ভুলেও যেতে দেবেন না। তিনি এসে যখন পড়েছেন তাকে অবশ্যই বসাবেন, তা না হলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চঞ্চল হয়ে চলে যাবে। তাকে বসান, তাকে একটু কথা বলুন, তার সঙ্গে একটু বসিয়ে রাখুন, তাকে ভালো করে বুঝিয়ে বলুন যে আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপর আপনি যাবেন। সেটা করুন অবশ্যই, তা না হলে কিন্তু আপনার গৃহ থেকে মা লক্ষ্মী চলে যাবেন। সন্ধ্যার সময় এরকমটা করতে নেই। তাকে দাঁড় করিয়েও রাখবেন না, তাকে বসতে বলবেন, চেয়ারে বসতে বলবেন, অবশ্যই জোর করে বসাবেন। সন্ধ্যার সময় এই জিনিসগুলো মেনে চলতে হয়। সন্ধ্যার সময় কোনো গাছপালায় হাত দিতে নেই, এটাও কিন্তু মেনে চলতে হয়। সন্ধ্যাবাতি ঘরে দেখানো হয়, অনেক সময় এঁটো বাসন, সঙ্গড়ি বাসন সেগুলো থেকে যায়, সেটাও কিন্তু খুবই মানে গৃহের মধ্যে জানবেন চণ্ডাল প্রবেশ করে, আর যার কারণে প্রচন্ড পরিমাণে আর্থিক ক্ষতি, মানে ঋণের দায় এগুলো পোহাতে হয়। দুপুরের এঁঠো বাসন সেগুলো পড়ে থাকলে সেই অবস্থায় যদি বাড়িতে সন্ধ্যা দেখানো হয়, খুবই কিন্তু গৃহের অমঙ্গল। সেরকমই সন্ধ্যার সময় গৃহের সমস্ত মানুষদেরকে একটু শান্ত হয়ে থাকতে হয়। ওই সময়টা, সন্ধ্যার সময় ঝগড়াঝাটি, কথা কাটাকাটি এগুলো করা একেবারেই উচিত নয়। শঙ্খর ধ্বনি যখন হয় সন্ধ্যার সময়, তখন হাত তুলে নমস্কার করতে হয়। এই যে জিনিসগুলোর কথা বলছি, এগুলো আমরা আমাদের নিজেদের কুড়েমির জন্য ভুল করে ফেলি, বা আমাদের নিজেদের অজানার জন্য আমরা অনেক কিছু জিনিস ভীষণ ভুলভাল করে ফেলি, যার জন্য আমাদেরকে এত ভুগতে হয়। শুধু কি আর্থিক দিক দিয়ে ভুগতে হয় তা তো নয়, শরীর খারাপ হয়, অসুস্থতা হয়, মানসিক চাপ, টেনশন প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায়, ভালো থাকা যায় না। তাই এই সামান্য জিনিসগুলো একটু বুদ্ধি করে চলতে হয়, মেনে চলতে হয়। সন্ধ্যার সময় কখনো ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে নেই, কখনো না। ছুঁচ সুতোর কাজ কখনো করতে নেই, বটি কাঠারির কাজ কখনো করতে নেই, ধারালো কোনো জিনিসের কাজ কখনো করতে নেই।
বা গৃহের মধ্যে হয়তো কোনো কাজ হচ্ছে, পেরেক ঠোকাঠুকি চলছে, কোনো মিস্ত্রি লেগেছে আপনার গৃহে, বা ছুতরের মিস্ত্রি, বা কোনো গৃহের কোনো কাজ করছে সন্ধ্যার সময়, রাত্রি পর্যন্ত করবে। আপনারা তাদেরকে সন্ধ্যার সময়টা একটু স্টপ রাখতে বলুন। সন্ধ্যার সময় ঠোকাঠুকি করা, পেরেক ঠোকা, সন্ধ্যার সময় খড়খড় করে কাজ করা, এগুলো একটুখানি স্টপ রাখতে বলুন 10 মিনিট। তারপর আবার করুক, কোনো অসুবিধা নেই। এগুলোও কিন্তু জানা খুবই দরকার। দেখুন, এই এই অজানাগুলো মানে জানলে তবেই কিন্তু আপনাদের গৃহে মঙ্গল আসবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। না হলে কিন্তু চারিদিক দিয়ে আপনাকে ঘিরে ধরবে অসুখ বিসুখ, অর্থের কষ্ট, সর্বদিক দিয়ে যন্ত্রণা পোহাতে হবে। এবার আপনাদেরকে বলবো, এই ঠাকুর ঘরে আপনারা যে প্রদীপ, ঘন্টা, শঙ্খ, ঠাকুরের বাসন যেগুলো ব্যবহার করেন, এই ঠাকুরের বাসনগুলো কখনোই স্টিলের বা লোহার বা সিলভারের রাখবেন না। সবসময় পিতল, কাঁসার জিনিস ব্যবহার করবেন। এমন অনেক বিশাল বড় বড় ধনী ব্যক্তিরা আছেন যাদের গৃহে সোনার থালা, রূপোর বাসনও ঠাকুরের আছে, সোনার ঠাকুর, রূপোর ঠাকুরও আছে। তো আপনারা কখনোই মানে লোহা বা স্টিল বা সিলভার এরকম ধরনের বাসন ব্যবহার করবেন না ঠাকুরের। কোনো জিনিসই পিতল, কাঁসার জিনিস ব্যবহার করবেন। এবার শঙ্খের ব্যাপারটা বলি। শঙ্খ অনেকেই, অনেকের বাড়িতে দেখা যায় শঙ্খ দু রকমের হয়, একটা পুরুষ শঙ্খ, একটা মহিলা শঙ্খ। তো বাড়িতে কিন্তু পুরুষ শঙ্খ রাখতে হয়, সেটা চিনতে হয়। সেটা কিভাবে চিনবেন? পুরুষ শঙ্খ, মহিলা শঙ্খ হচ্ছে পুরো প্লেন হয় গাটা, কিন্তু পুরুষ শঙ্খ যেটা, সেটা গাটা একটু কসকসে হয়। সেই রকম শঙ্খ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এবার এই যে শঙ্খ, অনেক সময় পঞ্চমুখী শঙ্খ বাড়িতে রাখা ভালো, এটা লক্ষ্মী শঙ্খ। কিন্তু পঞ্চমুখী বলে অনেক সময় দেখা যায় তার আরো অনেক প্যাকড় বেরিয়েছে, অনেক মুখ হয়ে গেছে, 8টা 9টা 10টা মুখ হয়ে গেছে। সেই রকম শঙ্খকেও পঞ্চশঙ্খ বলে অনেকে দিয়ে দেয়, সেটাও কিন্তু নেবেন না আপনারা। যখন শঙ্খ কিনবেন এই ব্যাপারটা মাথায় রাখুন। আর শঙ্খ যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, দোকান থেকে কিনে নিয়ে আসবেন, তখন ওই শঙ্খটাকে একটা দিন গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন, বা আপনার গৃহের পরিশুদ্ধ জলে ভিজিয়ে রাখবেন সারা রাত্রি। পরের দিন শঙ্খটাকে ভালো করে ধুয়ে, গঙ্গা জলে ধুয়ে তারপর তুলবেন আপনার ঠাকুরের স্থানে। কখনোই কিন্তু বাজার থেকে নিয়ে এসে সরাসরি ঠাকুরের স্থানে তুলে দেবেন না। এবার আপনাদেরকে বলি যে এই জলশঙ্খর কথা। জলশঙ্খ কিন্তু একেবারে সাদা যে শঙ্খটা হয় সেটাই নেবেন। অন্য কোনো কালারের জলশঙ্খ হয়, কিন্তু সেরকম জলশঙ্খ নেবেন না। এবার আপনাদেরকে বলি ঠাকুরের মূর্তি। অনেক সময় ঠাকুরের মূর্তি পিতলের আপনারা আপনাদের গৃহে রেখেছেন, আর এই পিতলের মূর্তি কেনার সময়তেও কিন্তু একটু দেখে নেবেন। পিতলের মূর্তি কেনার সময় অনেক সময় এতে লোহা মিশ্রিত থাকে, সেটা কিন্তু গৃহের মধ্যে ভীষণ অমঙ্গল নিয়ে আসে। আপনারা জানেন কি? এই পিতলের মূর্তি যখন কিনবেন তখন একটা চুম্বক নিয়ে যাবেন, চুম্বক দিয়ে গায়ে ঠেকিয়ে দেখে নেবেন, মানে চুম্বক যদি আকর্ষণ করে তাহলে কিন্তু জানবেন এর মধ্যে লোহা মিশ্রিত আছে। আর এই লোহা মিশ্রিত পিতলের ঠাকুর, পিতলের মূর্তি গৃহে রাখা যে কতটা অমঙ্গলের সেটা আপনারা মানে চিন্তাও করতে পারছেন না। আপনার গৃহে আপনার দেবতার সঙ্গে অলক্ষ্মীও চলে এসেছে, মানে দেবতা তো আসেনি, অলক্ষ্মী ওর মধ্যে প্রবেশ করে আছে, অলক্ষ্মী আপনার গৃহে চলে এসেছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলছি। কখনোই আপনারা পিতলের মূর্তি যখনই কিনবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন, পরীক্ষা করে তারপরে নিন। কেনার সময়তে যখন যদি পরীক্ষা করেন এতে কোনো দোষ লাগে না, কোনো অপরাধ নেই, সেটা বরং ভালো আপনার জন্য।
আপনারা হয়তো ভাবছেন ঠাকুর ওইভাবে দেখে নিতে, না এটা আমি বলছি আপনাদেরকে, আপনারা অবশ্যই দেখে নিন, কারণ আজকাল ভেজালের যুগ, ভীষণ অসততামির যুগ। মানুষ মানে জেনে বুঝে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করে, যেটা করলে আপনার গৃহেই তো অমঙ্গল আসবে। সেই জন্যই বলছি দেখে নেবেন। আর পিতলের ঠাকুর বা মূর্তি বাড়িতে নিয়ে আসার সঙ্গে, এমনকি গোপালের মূর্তিও আমি জানি অনেক সময় গোপালের মূর্তিতেও পিতলের সঙ্গে মিশ্রিত থাকে লোহা। তো যাই বা হোক, আপনারা যখন ঠাকুর মূর্তি কিনে নিয়ে আসবেন, তখন ওই মূর্তিও সরাসরি সিংহাসনে বা ঠাকুরের স্থানে তুলে দেবেন না। মূর্তি নিয়ে এসে মূর্তিকে শোধন করবেন, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চিনি, এই মানে এই 5 রকম জিনিস দিয়ে শোধন করবেন। পঞ্চামৃত দিয়ে শোধন করবেন ভালো করে। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করাবেন, তারপর ভালো করে মুছে তারপর সিংহাসনে তুলবেন। তারপর যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করান বা নিজেরা পুজো করান তখন করুন, কিন্তু সরাসরি বাজার থেকে কিনে নিয়ে সেই সিংহাসনে তুলে দেবেন না, এটা কিন্তু খুবই অপরাধের। আর আপনার গৃহে অলক্ষ্য মানে বিরাজ করবে। তো আজকে অনেক কিছুই বললাম, সবাই সুস্থ থাকুন, আজকে আসছি।